ক্ষত বিক্ষত হাতের চিকিৎসা মেহেরাত করায়নি। উন্মাদের মতো এদিক সেদিক ছুটেছে কেবল। শুধু একটা মাত্র ক্লু, একটা মাত্র হিন্ট, একটু একটু কোনো শুভ্রতাকে খুঁজে পাওয়ার, কিন্তু ব্যর্থ হয়েছে সে, কিচ্ছু পায়নি। আদনান সারাটা সময় ওর সাথে ছিল, বন্ধুর পাগলামি দেখেছে, রাত গভীর হতেই অনেক কাকুতি মিনতি করে বাসায় এনেছে। পুরো তালুকদার বাড়ি আমানিশা গোর বিষাদে ডাকা তখন। জাহানারা বেগম, আলতাফ তালুকদার ছেলের পথ সে তখনই জেগেছিল। বসে বসে গুনগুনিয়ে কাঁদছে মেহেরাদের মা, মেহেরাতকে ক্লান্ত ক্ষতবিক্ষত অবস্থায় বাড়ি ফিরতে দেখে সেই গুনগুন আহাজারিতে রূপ নিয়েছে। মেহেরাত যেন কোনো ঘুরে আটকে। তার এখনো মনে হচ্ছে সে আজ ব্যর্থ হয়েছে শুভ্রতাকেই খুঁজে বের করতে। আজকের দিনটা নিয়ে তার অনেক এক্সপেকটেশন ছিল। আজ সে সব রকমভাবে নিজেকে শূন্য অনুভব করেছে, নিজেকে ইউজলেস লাগছে। মায়ের আহাজারি কিছুই তাকে সেই বিভ্রম থেকে বের করতে পারল না। নিটল পায়ে উপরে উঠে গেল নিজের রুমে যেতে শান্তশিষ্ট স্তব্ধ রুমটায় তাণ্ডব চালালো তৎক্ষণাৎ। ভেতরের সকল রাগ জেদ ক্ষোভ উগরে দিল বিলাসবহুল রুমটায়। ধ্বংসসঙ্গ চলল কিছুক্ষণ। নিচ থেকে মেহেরাদের বাবা মা দুজনে দৌড়ে উপরে উঠে এসেছেন। ছেলের এই উন্মাদ বুনোর রূপ দেখে জাহানারা বেগম মুখে আঁচল চেপে বললেন, যে নাই তার জন্য নিজেকে কেন এভাবে তিলে তিলে শেষ করে দিচ্ছিস? আমাদের কথা একবারও ভাবলি না? মেহেরাত ফ্লোরে বসে ভারী শ্বাস ফেলছে। এক একটা প্রশ্বাস যেন সাক্ষী, ভেতরের কি তোড়ফাড় ছুটছে ছেলেটা। মাথা নুইয়ে রেখেছে নিচের দিকে, পুরো রুম লণ্ডভণ্ড, হাতগুলোর দিকে তাকানো দেয়। এত বাজে অবস্থা। মায়ের দিকে চাইল নিষ্প্রভ দুটি চোখ নিয়ে, অনুভূতিহীন নির্জীব কণ্ঠে বলল, তোমাদের জন্যই সহ্যশক্তি বাড়িয়েছে মা, নইতে এই যন্ত্রণা মৃত্যু থেকেও অধিক পীড়াদায়ক মা। জাহানারা বেগম ছেলের দিকে এগিয়ে গেলেন, ছেলের কাছে গিয়ে বসলেন, কান্না গিলে কিছুটা আশ্বাস নিয়ে বুঝিয়ে বলতে চাইলেন, ও তো চলেই গিয়েছে, নতুন করে জীবন শুরু করে দেখবি সব দুঃখ কষ্ট কমে আসছে, আমরা আছি তো। নতুন জীবন শুরু করবে মানে কি? ওরা কি কেউ জানে না মেহেরাত কেমন, ঠিক কতটা ভালোবাসে তার শুভ্রতাকে? নতুন পুরনো কিছু নয় মা, ওকেই চাই আমার মা। ও দুনিয়া পর, এ দুনিয়া পর দুনিয়া, কেয়ামত হাসর যেখানেই হোক, সব জায়গায় ওকে চাই আমার। অ্যান্ড অফ দ্য ডেস্টিনি অ্যান্ড অফ দ্য ব্রেথ ইট উইল বি জাস্ট সি। শুভ্রতা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অশ্রুসিক্ত দুচোখ রক্ত লাল হয়ে আছে, গমরঙা ত্বক লালিমায় ছেয়ে আছে কান্নার তোপে, জীর্ণ শীর্ণ কায়াখানা কান্নার তোপে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। অন্ধকার রাতের ব্যালকনিতে চুপটি করে বসে ভেতরের বিধ্বস্ত অনুভূতিগুলোকে অশ্রু হিসাবে উগড়ে দিচ্ছে মেয়েটা। হাতের তালুতে মুখ চেপে রাখা সত্ত্বেও কান্না চেপে বেড়াচ্ছে। আধারে ডাকা ধরনের বুকে প্রকৃতিও যেন খুব রুষ্ট শুভ্রতার উপর উত্তাল বৈরী হাওয়ায় লণ্ডভণ্ড করে দিচ্ছে ধরণী। শীতল ভারী কণায় ক্ষণে ক্ষণে বিজিয়ে দিচ্ছে বিধ্বস্ত মেয়েটাকে। একে একে দুইবার মেহেরাতকে দেখেছে শুভ্রতা, একটা বারো লোকটার কাছে ধরা দেয়নি নিজেকে। আজ পরীক্ষার কেন্দ্রে দেখেছে কেমন অগ্নিমূর্তি ছিল মানব, নিজেকে সম্পূর্ণ আড়াল করে বার কয়েক দেখেছে সে লোকটাকে। তারপর বিধ্বস্ত মানুষটাকে পিছু ফেলে চলে এসেছে। সেও ছুটে যেতে পারেনি মানুষটার কাছে। সে এতটা পাষাণ, নিজের উপরেই নিজে ভর্ৎসনা করছে মেয়েটা। আল্লাহ, তুমি তো বৃষ্টির সময় দোয়া কবুল করো, বলো আমারটাও করো না। এত কেন কষ্ট দিচ্ছ আমাদের? ভালোবাসি তো ওই মানুষটাকে, কিভাবে ভুলে যাই? আমার স্মৃতিগুলো মুছে মুছে দাও, নয়তো আমায় তোমার কাছে নিয়ে যাও। এই উন্মাদ চোখ দুটো আমায় মৃত্যু যন্ত্রণা দিচ্ছে তো খোদা। রু এসে ঠেকছে কণ্ঠনালীতে। ওই মানুষটার দুচোখে ক্লেশ আমি কিভাবে সহ্য করব বলো? বলো না আল্লাহ, শোনো না, আমার পাটা ভালো করে দাও, ওনার কাছে ছুটে চলে যাই। তুমি চাইলে তো সব সম্ভব। এটা কি করে দাও, এটা ঠিক করে দাও, আগের মতো করে দাও একদম। যেন কেউ বলতে না পারে মেহেরাত ভাই দয়া করে এখনো ভালোবেসে যাচ্ছে আমায়, অনুগ্রহ দেখাচ্ছে। আমাদের যায় না একসাথে, ঠিক করে দাও না আল্লাহ। তুমি ছাড়া কার কাছে চাইবো বলো? তুমিই তো সব কিছুর মালিক।
মেয়েটা অজোরে কাঁদছে, কান্নায় গলা ভেঙে এসেছে, আর্জি করছে তার রবের কাছে, আহাজারি করছে, ঘোরাঘুরি করছে। তার কেন এত দুঃখ কষ্ট? সে কেন অবাগী? পরক্ষণেই কি যেন মনে করে আবার আহাজারি করে বলে উঠল, সব কুল ভেঙে আমায় কেন পাঠিয়েছো এ দুনিয়ায় খোদা? এতিম করে পাঠিয়েছো? কার রক্ত তাও জানি না। এই জাত কুলহীন আমায় এত কেন ভালো না বাসাইলা ওই মানুষটাকে? এই নিষ্ঠুর বাস্তবতায় রেখে এত স্বপ্ন কেন দেখতে দিলা? আমি ওগুলো কিভাবে ভুলে যাব বলো, কিভাবে? বাইরের জ্বরের তীব্রতার সাথে সাথে সুব্রতার ব্যাকুল কণ্ঠের আর্তনাদ বেড়েছে। কক্ষ পেরিয়ে পাশের কক্ষে পৌঁছেছে তার জ্বর হওয়ার তাণ্ডব ছাপিয়ে। সায়ান তালুকদার মেয়ের আর্তনাদ শুনে ক্রস পায়ে মেয়ের রুমে এসেছেন। পুরো রুম অন্ধকার। ব্যালকনির দরজা খোলা থাকায় তা দিয়ে জ্বরের হাওয়া দিয়ে আসছে রুমের ভিতরে। কান্নার শব্দ সেখান থেকে আসছে। মেয়ে কোথায় অনুমান করে তিনি ব্যস্ত পায়ে সেখানে গেলেন। আকাশের বিদ্যুৎ জলকানিতে মেয়েকে দেখলেন ব্যালকনির দেয়ালে পিষ্ট ঠেকিয়ে দু হাঁটুতে মুখ গুজে কাঁদছে। ফ্লোর ভিজে আছে হিচকি বৃষ্টিতে। তার মানে মেয়েটাও ভিজে। পরশু আবার পরীক্ষা। এই অবস্থায় জ্বর বাদালি কিভাবে হবে? তিনি তড়িত ভিগিয়ে মেয়ের কাছে পৌঁছে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নিলেন। সুব্রতা বাবার অবয়ব অনুমান করে নতুন উদ্যমে ফুঁপিয়ে উঠল। সায়ন তালুকদার মেয়েকে বুঝিয়ে সুজিয়ে রুমে এনে বসালেন বিছানায়। সুব্রতা কিছুতে শান্ত হতে পারল না। বাবার বুঝে শ্রবণকেন্দ্রীয় গেসতে দিল না। ঠোঁট উল্টে টলটলে জলজ চোখে জানালো, আমার কষ্ট হচ্ছে বাবা, ভেতরটা দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। আমায় মেহেরাত ভাইয়ের কাছে দিয়ে আসো। আমি আর নিজেকে শক্ত রাখতে পারছি না। কারো কথা শুনতে হবে না বাবা, যে যা খুশি বলুক। আমি কিচ্ছু ইচ্ছে করে করেছি বলো? আমার হাত আছে এতে? আমি কেন এর দায়ভার নিব? ওই মানুষটা কেন এসবের দায়ভার নিবে? তুমি দেখেছ না আজকে মেহেরাত ভাইকে কেমন উদ্ভ্রান্তের মতো দেখা গিয়েছে? উনি নিশ্চয়ই আমায় খুঁজেছিল বাবা। আমার উপর নির্ঘাত রেগে আছে, কষ্ট পাচ্ছে। আমায় দিয়ে আসো ওনার কাছে। আমায় আমায় হুস হুস। আর একটা কথা বলতে পারল না সুব্রতা। মেয়েকে বুকে আগলে নিয়েছেন সায়ান তালুকদার। তার চোখ দুটো অসম্ভব লাল হয়ে উঠেছে মেয়ের ব্যাকুল আহাজারিতে। সময়ে অসময়ে নিজেকে যখন আর আটকে রাখতে পারে না তখন এমন পাগলামো করে মেয়েটা। খুব কষ্টে সামাল দিতে হয়। আবার সময় নিয়ে নিজেই সব বুঝে উঠে আগের মতো হয়ে যায়। তার এখানে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। তাই প্রতিবারের মতো আজও জিজ্ঞেস করলো, সত্যি নিয়ে যাব তালুকদার বাড়িতে? থাকতে পারবি তো সকলের সাথে? শুধু মেহেরাত ভাইয়ের কাছে দিয়ে আসো, আর কারো কাছে না। সবাই থাকবে, তালুকদার বাড়ির সকলে। তাদের মানিয়ে থাকতে পারবি তো? তারা তারা তো মানবে না বাবা। আমার তো জাতকুলেরই ঠিক নেই বাবা, অচল আমি। তারা তো মানবে না বাবা। মেহেরাত মানবে? মানবে, 100 বার মানবে। ভালোবাসে তো। এই ভালোবাসা দয়া হয়ে যাবে তখন মা। তিনি মাথায় হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ব্যাস। সুব্রতা থেমে গেল পুরোপুরি। মস্তিষ্কের স্নায়ুতন্ত্রগুলো নতুন প্রশ্ন ছড়ল নিজেদের দিকে। আবার নিজেরাই প্রত্যুত্তর করলো, তর্ক বিতর্ক চালালো নিজেদের মধ্যে। ততক্ষণে সুব্রতা ক্লান্ত নিস্তেজ বনে গেল। বাস্তবতায় তার হুঁশ জ্ঞান ফিরতে ভেতরের যন্ত্রণাটিকে গিলে ফেলে অনায়াসে একদম নিচ্ছুম বনে পড়ে রয়। আজ দ্বিতীয় পরীক্ষা। সোহনার পা মোটামুটি অনেকটা ভালো এখন। আজও এসেছে শান্ত ওর সাথে। মেহেরাত আদনান অনেক আগেই এখানে উপস্থিত। মেহেরাতকে গত 2 দিন তেমন একটা একা ছাড়েনি আদনান। সেদিন যে বিধ্বংসী রূপ দেখেছে, আর সাহস হয় না ছেলেটাকে একা ছাড়ার। অন্তত যতদিন সুব্রতাকে খুঁজবে ততদিন সাথে সাথে থাকবে, সিদ্ধান্ত নিয়েছে সে। সোহানা শান্তা ওদের কাছে যেতে যেতে নতুন একটা মুখশ্রী দেখা পেল ওরা। মুখশ্রী নতুন নয়, কিন্তু এখানে নতুন দেখা। দীপও আছে ওদের সাথে। কি বিষয় নিয়ে যেন আলাপ আলোচনা করছে ওরা মিলে। শান্তা হঠাৎই অস্থির হয়ে পড়ল। আদনান যে তার উঠবে, আদনানের সাথে বিয়ের ব্যাপারে অনেকটাই কথা এগিয়ে ফেলছে বাড়ির মানুষ।
সেই হিসেবে অনেকটা উঠবে আরেকজন কি হয়, তার কি সম্পর্ক তাদের? মস্তিষ্ক হাতরে কোনো জবাব পেল না মেয়েটা। কোন সম্পর্কে নেই, তবু এই ছেলেটার জন্য নিশাচর সে গত কয়েকদিন বুক টিপ টিপ করছে, জ্বর বস্তুর ন্যায় কদম আগাচ্ছে শুধু, দু হাতের তালু ঘেমে নিয়ে একাকার, দু চোখ স্থির ওই গম্ভীর মুখখানা কয়েকদিনের অদেখায় যেন ছেলেটা সম্পূর্ণ ভিন্নরূপে আবর্তিত হয়েছে। কি ব্যাপার স্টুডেন্ট, পায়ের কি অবস্থা এখন? এক্সাম দিতে কষ্ট হচ্ছে? সোহানাকে দেখে দীপ জিজ্ঞেস করল। শান্তার দিকে তাকিয়েছে এক পলক, সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নিয়েছে। দৃষ্টি মিললেই তার বুকে জ্বর ওঠে, ও চোখ দুটোই সে বিতৃষ্ণা দেখে, অনাদর দেখে। ধনুকের মতো দৃষ্টিতে তার বুক এফোর এফোর হয়, রক্তক্ষরণ হয়। তাই সে এড়িয়ে গেলে সম্পূর্ণ মেয়েটাকে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, দোয়া করবেন। হালকা ঠোঁটে এলিয়ে জবাব দিল সোহানা। আদনানের দিকে ভুলেও তাকালো না। তাকালেই কষ্ট, হারানোর কষ্ট, বিরহ বেদনা। নিজের একপাক্ষিক ভালোবাসার সমাধি দেখে সে। তোলপাড় হয় ছোট্ট মন কুঠুরিতে, হৃদযন্ত্র খামচে ওঠে, রক্তের সঞ্চালন স্তব্ধ হয়ে নিঃশ্বাস আটকে আসে। আদনান একাগ্র নেত্রে দেখল সোহানার ছোট্ট হাসিটা। তার বেলায় মেয়েটা কত পাষাণ, হাসবে দূর, চোখ তুলেও তাকায় না। তার সাথে এত বৈষম্য কেন? আগে যাই দুটো কথা কাটাকাটি হতো, তবুও তো কথা হতো, এখন তাও হয় না। মেয়েটা ফিরেও তাকায় না তার দিকে, ওই চোখের মনি দুটোকে দেখতেও দেয় না। ভেতরে দাউ দাউ করে স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, অজান্তে চোয়াল শক্ত হয়ে আসে, হৃদয় অজানা অনুভূতিতে তোলফাড়, কদম বাড়িয়ে ওদের দিকে এগোতেই যাবে। সোহানা পাশ কাটিয়ে বিদায় নিয়ে চলে গেল। আদনানের মনে হলো তার জন্যই চলে যাচ্ছে মেয়েটা। সমগ্র পুরুষালী অস্তিত্ব তীব্র জ্বলুন অনুভব করল সে। খরসান চেহালে শক্ত চোখে দেখল সে মেয়েটাকে। তার সাথে এরকম করার মানে কি? দুটো কথা বলারও রুচি হয় না তার সাথে? এত বিতৃষ্ণা কেন? সোহানাটা চলে গেল, ওর এটা ওটা আমার কাছেই রেখে গেল। উৎকণ্ঠা নিয়ে বলতে হাতে থাকা ফাইলটা নিয়ে এগুতে যাবে, সুযোগ বুঝে আদনান বাধা দিল। শান্তাকে রুখিন নিজেই গেল ফাইলটা নিয়ে। শান্তা ভাবল ওর প্রতি কনসার্নই বুঝি আদনান কাজ করছে। অস্থিরতা আরও বেশি করে জেঁকে ধরল তাকে। ভিতরের হৃদযন্ত্রটা অনবরত কম্পিত হচ্ছে, মুখশ্রীতে রক্তিম আভা ফুটে উঠেছে। দীপ চোখে চোখে ওর অস্থিরতা মেপে নিয়েছে। এতটা নার্ভাস সে আর কখনো দেখেনি। হাসলো মনে মনে নিজের উপর। তার জন্যই বুঝি এরকমটা দিন দিন বাড়ছে। আবার মেহেরাত ভাই পাশে আছে, সেটা নিয়েও হতে পারে। তাই সে মেহেরাদের উদ্দেশ্যে বলল, ভাইয়া আপনি নয়তো থাকুন এদিকে, আমি আর একটু চেক দিয়ে আসি ক্যাম্পাসটা। না দীপ, তুমি থাকো, আদনান আসা পর্যন্ত আমি যাচ্ছি। আজকের প্ল্যান যেন ফ্লপ না হয়ে যায়। প্রে ফর দ্যাট। মেহেরাদ বিদায় নিতে শান্তা চঞ্চল পায়ে সরে যেতে চাইল এখান থেকে, কিন্তু দীপ আটকালো তার বাক্যে। আমি কি একটু বেশিই বিরক্ত করছি সিনিয়র? আমি তো ছিলামই না। কোথায় ছিলে এতদিন? শান্তার হঠাৎই অস্থির কিন্তু পূর্ণাঙ্গ অধিকার বোধ নিয়ে এক প্রশ্ন। দীপ অবাক হলো, বিস্মিত করণ তার চেহারায় প্রস্ফুটিত। সে ভেবেছিল তা আজ বিরক্ত স্বরে কিছু বলে থামিয়ে দিবে, চলে যেতে বলবে। সময় নিল না ছেলেটা। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, বাবার বিজনেসের কাজে ঢাকার বাইরে ছিলাম। আমায় মিস করেছেন? আসলে আমি একটু অফিসে মিস, ফালতু কথাবার্তা। এই যে এতদিন ছিলে না, শান্তিতে ছিলাম, এরকম দূরে থাকবে বুঝলে? দ্বীপের উচ্ছ্বাসটা মুহূর্তে আমানিশার অন্ধকারে ঢেকে পড়ল। ভেতরে যেন রক্তক্ষরণ হলো প্রেয়সীর এই ভর্ৎসনায়। কণ্ঠনালীতে ঠেলে ঠুলে আওড়ালো, আমার দূরত্ব স্বস্তি দেয় আপনায়? এতটা মূল্যহীন কেন করছেন? পরিবার ছাড়া আপনাকেই শুধু হৃদয়ে আসন দিয়েছে। এতটা গুরুত্ব আমি নিজেকেও দেই না যতটা আপনার জন্য পাগল পাড়া। কেন বুঝছেন না বলুন? আমায় ভালোবাসাটা কি এতটাই মূল্যহীন? শুধু মূল্যহীন না, অবাঞ্ছিত। এর সমাজ তিরস্কার করবে এ সম্পর্কে, আমাকে, আমার পরিবারকে, আপনাকে। আমাদের সম্মান আছে একটা, আশা করি আমি না হোক। ভাইয়ের কথা চিন্তা করে নিজেকে সংযত করবে। কথা বলতে বলতে শান্তা আজ একবারও তাকালো না দীপের দিকে। অতীতের কর্কশ কণ্ঠের পরিবর্তে আজ খুবই নমনীয় কণ্ঠস্বর।
যেন বিষাদ বারে নুয়ানো, কণ্ঠ রোধ হয়ে আসছে বারংবার, নিজেকে ছড়াতে ইচ্ছে করছে তার। প্রাপ্তবয়স্ক তার বুঝতে একটু অসুবিধে হচ্ছে না ঠিক কোন প্রলয়ঙ্কারী অনুভূতির জোয়ারে ভাসছে তার অবাধ্য মনে। এত বিধিনিষেধের পরেও এটা উড়ন্ত ডানায় শিকল ভেঙেছে। শান্তা আবার একে আটকাবো, তা না হলে নিষিদ্ধ এক প্রেম শিকারে থাবাই মৃত্যু অনিবার্য। সমাজকে কে পরোয়া করে? আমি করি, আমরা করি, আমি করি না। আপনার জন্য আমার ভালোবাসা কখনো সমাজ এসব ব্লেম বিধিনিষেধ দেখে থেমে থাকবে না। আপনি কেন মানছেন না এই উদ্ভট সমানের রীতিনীতি? একটু জায়গা দিন না ওই পাষাণ মনটায়। আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাচ্ছি না, যাও সামনে থেকে। ওয়েট, আমি চলেই যাচ্ছি বলে শান্তা চলে যেতে হাঁটা ধরল। দীপ নিষ্প্রাণ চোখে তা দেখে গেল। সে তো এতটা কষ্টেরও যোগ্য না, তাই না? মাতনি স্নেহ ছাড়া এতদিন তো কষ্ট করেই গেল, এখনো কেন কেন এত কষ্ট পেতে হয় তাকে? সোহানাকে হলের বারান্দায় একপাশে টেনে এনে দাঁড় করিয়েছে আদনান। কোনো বল প্রয়োগ করেনি। ফাইলের বাহানাতে একটু ছাত্র ছাত্রীদের ভিড় কমে সে জায়গায় এনে দাঁড় করিয়েছে সোহানা মাথা তুলে তাকায়নি। যখন তখন ওর চোখ থেকে অশ্রু গড়িয়ে যেতে পারে, সেটা সে চায় না। তাই আদনানের হাত থেকে ফাইল টেনে নিতে গেল। আদনান তার শক্ত করে ধরে রাখে। বল প্রয়োগ করে সোহানা, তবুও কাজ হয় না। শেষমেশ না করে রক্তিম চোখ দৌড়ান দিয়ে তাকায় আদনানের চোখ জোড়ে। দৃষ্টিতে দৃষ্টি বিনিময় ঘটে। একজোড়া তপ্ত দৃষ্টির সাথে একজোড়া স্বচ্ছ টলমলে চোখের মেলবন্ধনে কত কথার আনাগোনা হলো। আদনান ওই মায়াবী চোখ জোড়ায় নিজেকে হারিয়ে বসলো যেন। এই চোখের বাসায় সে বুঝিয়ে উঠতে পারছে না। কত ছাপা অনুরক্তি যেন, কত অব্যক্ত যন্ত্রণা। কথা বলছো না কেন? এড়িয়ে যাচ্ছ কেন আমায় তুমি? কখন? কান্না গিলে শুধালো মেয়েটা, আবারও দৃষ্টি নমিত। সবসময় আমি দেখছি, উপলব্ধি করছি তোমার এই দূরত্ব, এড়িয়ে যাওয়া সকলের সাথে ঠিক আছে। আমার সামনে আসলে চেহারায় এক আকাশ সম তেজ আর অহংকার নিয়ে আসো কেন? আমার সাথে এই বৈষম্য কেন বলো? সোহানা নিজেকে সংযত করতে চায়। কণ্ঠনালীতে শক্ত কি যেন চেপে ধরেছে। কোনো শব্দ উচ্চারিত হয় না। মানুষটা একটা সময় তার বড় বোনের হাজব্যান্ড হবে। আজকের বাক্য বিনিময়ের রেশ শেষ অবধি থেকে যাবে। তাই সে চায় না লজ্জাজনক কোনো পরিস্থিতি তৈরি হোক তাদের মধ্যে। একপাক্ষিক ভালোবাসাটা নিতান্তই তার থেকে। এটার প্রভাব কারো উপরেই পড়া উচিত না। হয়তো খেয়াল করিনি, কিছু মনে করবেন না ভাইয়া। সামনে খেয়াল রাখবো যেন কোনো বেয়াদবি না হয়। আদনান মুখ দিয়ে স্ববর্গীয় শব্দ বের করলো, তপ্ত শ্বাস নির্গম করলো বড় করে, অসহ্য গলায় বলল, এগেন ফর্মালিটিস কেন দেখাচ্ছ? হোয়াই? আগে তো এরকম ছিলে না, এখন কেন? আমি এরকম তোমাকে চাই না তো। অনেকটা কথার ফিস্টের ভেতরে তুপ্ত অনুভূতিটুকু বেরিয়ে আসলো তার। সোহানা ত্বরিত করে চাইলো আদনানের দিকে। মেয়েটার রক্তিম চোখ জোড়া কেন যেন হঠাৎই টলটলে স্বচ্ছ দিঘিতে পরিণত হয়েছে। মন বাগানের জঙ্কার তুলছে শেষাক্ত বাক্যটি মুখ ফুটে একবার জিজ্ঞেস করতে মন চাইল, আপনি আমায় চান? কিন্তু মেয়েটা জিজ্ঞেস করলো না। কিছুক্ষণের স্থির দৃষ্টি নামিয়ে চলে গেল হলের ভেতর। আদনান থমকে রইল কিয়ৎক্ষণ। মেয়েটার দৃষ্টির প্রগায়তা কেমন ব্যাকুল হলো অন্তঃফুট। এই চোখ জোড়া তাকে ভিন্ন সংকেত দিচ্ছে। ভালোবাসার মানুষের চোখের ভাষা বোঝার মতো আশ্চর্য সুন্দর। এই ধরনেতে দুটো নেই, যেটা এখন সে অনুভব করছে। আজ সম্পূর্ণ ভিন্ন পরিকল্পনা নিয়ে কেন্দ্রে এসেছে মেহেরাত। দীপ, আদনান সহ ওদের কিছু ফ্রেন্ডস মিলে স্টুডেন্টদের সিগনেচার শিট চেক করার উদ্যোগ নিয়েছে। প্রথম পরীক্ষার দিন এক্সামিনাররা অ্যালাউ না করলেও আজ মেহেরাত সোর্স খাটিয়ে অনুমতি আদায় করে নিয়েছে। পুরো কেন্দ্রে লোক রেখেছে। আজ নিশ্চয় বসেছে কন্ট্রোল রুমে। সুব্রতা তালুকদার নামখানা সকলের জিহ্বার ডগায় ডগায়। খুব সূক্ষ্ম তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় পরীক্ষার শেষ সময়ের দিকে কন্ট্রোল রুমে বসে মেয়েরাত প্রত্যেকটা হলে সিসিটিভিতে নজর রেখে স্পিকার অ্যানাউন্সমেন্টের জন্য মাইক্রোফোন হাতে নিয়ে নিল। ভেতরে বাইরে উপস্থিত সকলে শুধু এক প্রেমিক পুরুষের পাগলামি দেখছে। উৎকণ্ঠা নিয়ে ছেয়ে আছে সকলের ভেতরে টান টান উচাটন, তীব্র উত্তেজনা। কি হতে চলেছে তা নিয়ে। বোর্ড পরীক্ষার একটা কেন্দ্র, কয়েকটি কলেজের হাজার হাজার শিক্ষার্থী। আজ এই মুহূর্তে সকলের সাক্ষী হবে এক উন্মাদ পুরুষের ব্যাকুলতায়।
সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে মেহরাত বলতে আরম্ভ করলো, মিসেস সুব্রতা সায়ন তালুকদার, ওয়াইফ অফ তাসদিদ মেহরাত তালুকদার, আর ইউ হিয়ারিং মি? আই নো ইউ আর হিয়ারিং। টেক দিস অ্যাজ এ ওয়ার্নিং, এ অ্যাডভাইস। আমি তোকে যে কোনো মূল্যে খুঁজে বের করব। আমার থেকে কোনো দিন কোনোভাবেই পালিয়ে বাঁচতে পারবি না তুই। পাতাল থেকে হলেও খুঁজে বের করবো। এই ক্যাম্পাস তো মামুলি কিছুই না। নো ম্যাটার হোয়াই ইট টেক্স। হিমালয়ের ন্যায় শীতল হুঁশিয়ারি কণ্ঠস্বরটা হঠাৎই বিধ্বস্ত হয়ে আসলো। হারানো অনুভূতির জেরে কেমন নুইয়ে এসে আবার অড়ালো। একটু ভাব আমার কথা, আমাদের কথা। তৃষ্ণার্ত ছাতকের মতো শুধুমাত্র তোর একটুখানি দর্শনের জন্য পুরো দুনিয়া চষে বেড়াচ্ছি আমি। তোর বিরহে দহে তৃষ্ণার্ত কাকের ন্যায় তপড়াচ্ছি। একটু তো রহম কর, একটা বার ফিরায়। আর কতটা কষ্ট পেতে দেখতে চাস তুই আমায়? কি করলে বুঝবি তোকে ছাড়া আমি মেহেরাদের বাঁচা অসম্ভব। প্রত্যেকটা হল রুমে যেন বিস্ফোরণ ঘটেছে। সকল শিক্ষার্থীরা অতিশয় আশ্চর্যে কানাঘুষা শুরু করছে। সোহানা, সামান্তা, আশিক আশ্চর্য ব্যাকুল দৃষ্টিতে একে অপরের দিকে চাওয়াচাই করলো। হাহাকার বাড়ল মনে মেহেরাদের জন্য। আবার কেউ কেউ এদিক সেদিক তাকাচ্ছে। এই শুভ্রতা ভেবে বিশৃঙ্খল সৃষ্টি হলো মুহূর্তে। শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীদের পরীক্ষায় মনোনিবেশ করতে বললেন। স্টুডেন্টরা তবুও মনোযোগ ধরে রাখতে পারল না, উৎকণ্ঠায় অস্থির। স্টে ফাঁকা কিছু মেয়ে তো ফিসফিস বলেই বসলো, কোন মূর্খ মেয়ে এরকম প্রেমিক পুরুষ পেলে দূরে চলে গিয়েছে। ইস, আমাদেরও যদি কেউ এমন থাকতো, আমরাও তো এমন দিওয়ানা ডিজার্ভ করি। হায়, কত কত মেয়েদের দীর্ঘশ্বাস পড়ল, শুধু একজন ব্যতীত, যার চোখ থেকে অজোরে অশ্রু গড়াচ্ছে। কলম ছাপা হাতটা থরথরিয়ে কাঁপছে অনবরত। মাস্কের আড়ালে চোখ দুটো, ঠোঁট দুটো দাঁতে দংশন করে রেখেছে, কেটে রক্তপাত হওয়ার উপক্রম। এত এত ভালোবাসার একমাত্র সুব্রতা নামক পাষাণই দূরে ঠেলে দিতে পারে। দিলও তাই। পরীক্ষার হল থেকে কয়েকবার আগেই বেরিয়ে যেতে চেয়েছে, শিক্ষক দেয়নি। একবার বের হতে বলছে, তাই শেষ হওয়ার অপেক্ষায় ছাতকের মতো বসে রইল। কখন এখান থেকে ছুটে পালিয়ে যাবে তা ভেবে ভেতরের হৃৎপিণ্ড ফেটে বেরিয়ে আসার জোগাড় ভয়। উৎকণ্ঠার অপেক্ষার মিশেলে অশ্রুসিক্ত নয়নে কলম চালাচ্ছেন খাতায়। কি লিখছেন নিজেও জানে না। তবুও ভালো, শেষ সময় চলে এসেছে, অন্তত পাস তো করতে পারবে। পরীক্ষা শেষ হওয়ার ঠিক 5 মিনিট পর যখন কিছু কিছু শিক্ষার্থী বেরিয়ে গিয়েছে অলরেডি খাতা জমা দিয়ে, সুব্রতও বেরিয়ে যাবে ভাব। তার ধারণা আজও মেহেরাত নাগালের বাইরে ধুলো দিয়ে বেরিয়ে যেতে পারবে। সে সত্যিই কারো জীবনে বোঝা হতে চায় না, কারো দয়া দাক্ষিণ্য পেতে চায় না। তাই সকল অনুভূতিকে বুড়ো আঙুল দেখিয়ে সে আগেকার মতোই চলে যেতে উদ্যত হলো। কিন্তু তাকে পুরোপুরি ভুল প্রমাণিত করে মেহেরাত সহ দীপ, আদনান ক্লাসরুমের সামনে এসে দাঁড়ালো। মেহেরাত ব্যতীত তারা বাইরেই দাঁড়িয়ে রইল। আদনান, দীপ দুশ্চিন্তায় অস্থির। সিগনেচার সিটে সুব্রতার সাইন খুঁজে পেয়েছে তারা, আর সেটা এই এত নং রুমে। খুঁজে পেতেই এতটা লেট হয়েছে। যখন পেয়েছে দৌড়ে এসেছে। এটা ভিন্ন ভবন। এত পরীক্ষার্থীদের সিগনেচার চেক করা চারটেখানি কথা নয়। তাই তো অ্যানাউন্সমেন্ট সহ করলো। তবুও যদি কাজ হতো। দৌড়ানো তাড়নায় হাঁপাচ্ছে তারা। ইতিমধ্যে কয়েকজন বেরিয়ে যাওয়ায় বাহিরেও নজর রাখছে, কিন্তু মেহেরাত অবিচল স্থির। সিগনেচার খুঁজে পাওয়ার পর কেমন যেন জড় বস্তুর ন্যায় স্থির হয়ে আছে। এই যেন ঝড় আসার পূর্ববর্তী কোনো সংকেত। কলেজের ভেতরে এক আতঙ্ক বিরাজমান। সুব্রতা সবে ফাইল হাতে বেঞ্চ থেকে উঠে ক্রাচ দিয়ে দাঁড়িয়েছিল। মাথা তুলে শিক্ষকের পাশে শান্ত স্থির ভঙ্গিতে মেহেরাতকে দাঁড়িয়ে থাকতে দেখে দপ করে বেঞ্চে বসে পড়ল। ক্লাসটা শব্দ করে ফ্লোরে পড়ে গিয়েছে। দু চোখে আতঙ্ক, ভয়, বিস্ময় মিশলে বিস্ফোরিত। হৃদয়যন্ত্র খামচে উঠেছে অনাগত ঝড়ের আভাসে। প্রচণ্ড
খাম্বের ন্যায় জমে গেছে সম্পূর্ণ অস্তিত্ব। মেহেরাদের রক্ত লাল চোখ দুটো যেন মেয়েটার শীর্ণকায় তনুকে গ্রাস করে নিচ্ছে, কুঁকড়ে যাচ্ছে মেয়েটার সমগ্র সত্তা। সুব্রত উঠতে পারল না ব্রেঞ্চে, থরথর করে কাঁপছে মেয়েটার অস্তিত্ব। কি করবে বুঝতে পারছে না। ওর কল্পনা জল্পনার মধ্যে ক্লাসরুম ফাঁকা হলো একে একে। সুব্রত অকুল দাঁড়িয়ে বাসতে থাকলো। সে কিছুতেই ধরা পড়তে চায় না। এতদিনের দুঃখ কষ্ট সব কিছু বিফলে যাবে তাহলে। সেই অতীত আবারও ফিরে আসবে। অনাগ্রহ, লাঞ্ছনা, বঞ্চনা, সব সব সব। সুব্রতা পড়ে যাওয়ার ক্লাসটা নিয়ে আবারও দাঁড়ালো, মাথা নত করে। তার ধারণা মেহরাত এখনো চিনেনি, যদি কোনো রকমে বেরিয়ে যেতে পারে। ভয়ে ভয়ে মেয়েটার মস্তির কার্যক্রম হারিয়েছে। তা না হলো ওর এখনই কীভাবে মনে হয় মেহরাদ ওকে চিনতে পারেনি। ভাগ্য আজ মেহরাদের সহায়। ওর ধীর স্থির চোখ দুটো বাজ পাখির মতোই সুব্রতার ইতি ইতি মাপছে। ডেস্কের সামনে দিয়ে কদম বাড়াতে সুব্রতার মনে হলো ও কোনো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় হাঁটছে। পা দুটো থরথর করে কাঁপছে, যেন এই পড়ে যাবে। নিজেকে সামনে সুব্রতা দরজার কাছে যাওয়ার আগে মেহেরাদের শক্ত চোখের ইশারায় দীপ দরজাটা সজোরে আটকে দিল। সুব্রতা ভয়ে ছিটিয়ে উঠল। আর কোনো উপান্ত নেই, ধরা পড়ে গিয়েছে সে। মস্তিষ্ক এ বার্তা গ্রহণ করতে একযোগে আন্দোলন শুরু করলো হৃদযন্ত্র। কি করবে না করবে জপতে জপতে দিশেহারা হয়ে গেল মেয়েটা। পরীক্ষার ফাইল পড়ে গেল হাত থেকে। ভয়ে উৎকণ্ঠায় মেয়েটা এক নাগাড়ে দরজা ধাক্কানো শুরু করেছে। অস্থির চিত্তে দরজা খুলে দিতে বলছে, কিন্তু আফসোস, কিছুই হলো না। ওপাশ থেকে কোনো টু শব্দ হলো না। মেয়েটা অস্থিরতা নিয়ে কেঁদে ফেলল শব্দ করে। চিপচাপ গরনে শীর্ণকায় তনু থরথরিয়ে কাঁপছে। কিছু গোড়ার সাহস অবধি পাচ্ছে না। এতদিনের দুঃখ কষ্ট সংযম সব জলাঞ্জলি গেল। যার থেকে পালিয়ে বেড়াতে চেয়েছে তার টেরায় আটকে পড়েছে। এখন কি করবে সে? কে বাঁচাবে তাকে? কাঁদতে কাঁদতে সৈনিকের ন্যায় পিছু করল সুব্রতা। কান্নার তোপে নাজেহাল অবস্থা মেয়েটা। যা বুঝার বুঝে গিয়েছে মেয়েটা। বেঞ্চিতে ফিট ঠেকিয়ে রোনা জারি করতে করতে মাস্ক সরেছে মুখশ্রী থেকে। তবুও দু হাতে মুখ ঢাকায় সম্পূর্ণ চেহারা দেখল না মেহরাত। শান্ত স্থির অবিচল ভঙ্গিতে শুধু কাঙ্ক্ষিত রমণীকেই দেখে যাচ্ছে, যেন কত যুগের তৃষ্ণা মেটাচ্ছ। কন্দনরত রমণীর উপস্থিতি যেন হৃদয়ের হিমবারের শীতল প্রবাহ বহিত হচ্ছে। টকবক করে উঠল শিরা উপশিরা। মেহেরাদের কোনো প্রতিক্রিয়া না দেখে সুব্রতার ভয়ের মাত্রা আরও বাড়ল। অপরাধী সিক্ত দৃষ্টিজোড়া তুলে সামনের লৌহ মানবের দিকে ধাবিত করতে মেয়েটা নিচের ঠোঁট আপনা আপনি ভেঙে আসলো। ছোট্ট প্যাকাশে মুখাবেক একটানে মায়া ডেলে মেহেরাদের নামটা মুখফুটে উচ্চারিত হওয়ার আগেই মেহেরাদের ব্যগ্র থাবার সাথে শক্তপোক্ত এক সফটাত আছড়ে পড়েছে হাড্ডিসার কপলে। ব্যথায় টনটন করে উঠল মেয়েটার সমগ্র মুখশ্রী। জাজিয়ে উঠেছে শ্রবণকেন্দ্রীয়। ক্যাচ ব্যতীত স্থান হতে দেয়ালে আছড়ে পড়ার আগে শক্তপোক্ত এক থাবায় বন্দী হয়েছে নাটকীয়তা। অজরে কাঁদছে মেয়েটা, যেন এটাই প্রাপ্য ছিল তার। মেনে নিয়েছে সে আঘাত। অশ্রু বিসর্জন দিতে দিতে কর্ণপাত হলো মেহেরাদের হিসাসেনি। এই থাপ্পড়টা কেন দিয়েছিস জানিস? আমার থেকে লুকিয়ে বেড়ানোর জন্য, আমায় মৃত্যুশয্যায় রেখে চলে যাওয়ার জন্য, আমার সাথে ছলনা করার জন্য। তুই আমার থেকে গুনে গুনে 110টা শট ডিজার্ভ করিস। বিশ্বাস কর, ইচ্ছে করছে তোকে মেরে এখানেই কবর দিয়ে দে, কিন্তু আমি পাগল। তোর মতো বেঈমান ব্যতীত তো বাঁচব না। আমার নিজেরও বাঁচার জন্য হলেও তোকে চাই। এই যে কাঁদছিস, রক্তক্ষরণ হচ্ছে ভেতরে, অসহ্য যন্ত্রণা হচ্ছে, কি করে বুঝাই বল ঠিক কতটা তোকে আমি চাই? আর কি করার বাকি আছে আমার? এই এই এদিকে তাকা, তাকা এদিকে। সুব্রতার ছোঁয়াল চেপে নিজের দিকে ঘোরালো মেহরাদ্দকে। সুব্রতার কান্না যেন ভেতরে দাও দাও আগুনের লেলিহান কেরোসিন ডালছে। শক্ত হাতে সোয়াল চেপে শিশি বলল, চুপ চুপ চুপ, একদম চুপ। নাটক করছিস। এই ক্র্যাশ মার্কস এ সকল বেশভূষা আমার চোখে ধুলো দেওয়ার জন্য, তাই না? পরীক্ষার হলে স্পিকারে শুনিসনি আমায়, তাও পালিয়ে যেতে চেয়েছিলি? এতটা অপছন্দ করিস আমায়, এতটা স্বার্থপর? সুব্রতা সজোরে ওদিক সেদিক মাথা নাড়ল। কাদা থামিয়ে কান্না গিলে বলল, আমায় ক্ষমা করে দিন মেহেরাত ভাই, আই এম সরি, খুব সরি। হ্যাঁ, মাফ করে দিন প্লিজ। আমি চাইনি আপনার থেকে দূরে যেতে। বিশ্বাস বলতে বলতে মেয়েটা হাত বাড়ালো মেহেরাতকে ছোঁয়ার জন্য, কিন্তু ওর আগেই মেহেরাত দূরে ছুঁড়ে ফেললো মেয়েটাকে। সুব্রতাকে তার কাছে এখন মিথ্যেবাদী ছাড়া কিছুই মনে হচ্ছে না।
দপদপ করছে মস্তিষ্ক। ছড়া হাতে সাদা মাস্কের মুখটা ব্যান্ডেজ লাল রূপ ধারণ করেছে। এদিকে কোনো খেয়াল নেই মানবের, নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারছে না। সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে মন চাচ্ছে, টক বগিয়ে উঠছে শিরা উপশিরা। শ্রেণীকক্ষে একে একে সামনের সকল ব্রেঞ্চগুলোই পদাঘাত করা শুরু করলো। ঝনঝন শব্দে মেতে উঠল ক্লাসরুম। দেয়ালের হোয়াইট বোর্ডে ফাটল ধরেছে তীব্র এক মুষ্টাঘাতে। বাহিরে উপস্থিত সকলেই আতঙ্কিত। সুব্রতা পা টেনে উন্মাদ লোকটার কাছে পৌঁছালো, আগত মিনতি করে বলল, এমন করবেন না, দয়া করে থামুন এবার, দয়া করে। আঘাত পাচ্ছেন তো? রক্ত ঝরছে। মেহেরাত হিংস্রতার সাথে প্রত্যুত্তর করলো তৎক্ষণাৎ, ওহ রিয়ালি? আমার আঘাত নিয়েও কেউ ভাবে? এইসব বাল কি আঘাত দিবে? হ্যাঁ, আমায় কি আঘাত দিবে? তুই তো ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিলি, সেগুলো কিচ্ছু না। সুব্রতা দেখলো হাত গলিয়ে তাজা রক্ত ঝরছে। মেয়েটা কান্নার বেগ বাড়িয়ে বলল, যা শাস্তি দেন মাথা পেতে নিব। এবার থামুন দয়া করে, রক্ত ঝরছে তো। আর কষ্ট দিবেন না দয়া করে নিজেকে। এই যে আমায় মারুন, আমার উপরে রাগ ঝাড়ুন। মেহরাদ ইচ্ছে করে আরও ক্ষত বিক্ষত হাতে আঘাত করলো। বন্য হিংসের নয়, গর্জন করছে সে। গর্জন করে আওড়াচ্ছে, দেশে আসার পর থেকে পুরো 34 দিন বেঁচে থেকেও মরেছিলাম আমি। ধারণা আছে এই 34 দিনে ঠিক কত মিনিট, কত সেকেন্ডে হয়, কীভাবে শ্বাস নিয়েছি আমি? পুরো 48,960 মিনিট। রাস্তায় রাস্তায় ঘুরেছি, পাগলের মতো এদিক সেদিক খুঁজেছি। এক একটা দিন পার করা যেন জীবন মৃত্যুর লড়াই ছিল। কত রাত কাটিয়েছি নিস্তব্ধ শহর চুষে বেরিয়েছি। আমি কিভাবে বেঁচেছিলাম? একের পর এক তীব্র আঘাতে শক্ত দেয়ালে চিড় ধরার মতো অবস্থা। সম্পূর্ণ জায়গাটুকু রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে। ছুঁয়ে ছুঁয়ে পড়ছে রক্ত। সুব্রতার কোনো আহাজারি কর্ণপাত করছে না লৌহ মানব। এ যাত্রায় সুব্রতার সকল ভয়ে আতঙ্কে আক্ষেপ অপরাধবোধকে ফায়ে ঠেলে ইস্পাত কঠিন অবয়বকে পিছল ফিরে ঠেকে অকরান ঝরল। জড়িয়ে ধরে থরথর করে কেঁপে উঠল মেয়েটা মানবের দেহের উষ্ণতায়। ঠিক কতদিন পর এ নৈকট্য! নিজের শক্তপোক্ত দেহের সাথে হালকা পাতলা এক দেহের সংঘর্ষে হুঙ্কারের গতি কমে এসেছিল উন্মাদ মানবের। তবুও এত সহজে রাগ মিটবার নয়। নিজের উপর অত্যাচার করা জারি রেখেছে মানব, কিন্তু সুব্রতাকে দূরে ঠেলে দেওয়ার কোনো প্রয়াস দেখা গেল না। সুব্রতার সাহস জুগিয়ে পা টেনে সামনে পৌঁছালো। মেহেরাত আর দেয়ালের মধ্যবর্তী বাধা হয়ে দাঁড়ালো সে। জড়ের বেগে দেয়ালের উদ্দেশ্যে ছুটে আসা মুষ্টাঘাতে ব্রেক কষেছে মানব। শঙ্কায় চোখ মুখ খিচে নিয়েছিল মেয়েটা। এই বুঝি তীব্র এক আঘাতের সম্মুখীন হবে সে। কিন্তু সেরকম কিছুই না হয় উচ্ছ্বসিত নয়নজোড়া খুলে সামনের ইস্পাত কঠিন মানবের রক্তাক্ত হাতের অস্তিত্ব দেখা মিলল। হিসহিসানি ধরণীতে সাথে গরম বাড়ি নিঃশ্বাসের অস্তিত্ব জানান দিচ্ছে। বাঘের নেই ফুঁসছে মানব। ক্ষত বিক্ষত হাত থেকে ছুঁয়ে ছুঁয়ে পড়া রক্ত তার সাদা স্কার্ফের রং পরিবর্তন করে দিয়েছে। মুষ্টিটা ঠিক মেয়েটার মুখশ্রী বরাবর থামা, কাঁপছে অনবরত, তা নিজের সর্বশক্তি প্রয়োগের ব্যর্থতায়। চলবে তো ভিউয়ার্স, আজকের পর্ব কিন্তু অনেক বড় করে দিয়েছে। আজকে কিন্তু তাদেরকে নিয়ে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।